গতকাল একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে মানে কোথায় কী ধরনের দুর্যোগ হয়, বিপর্যয় হয় ইত্যাদি। তোমাদের বলেছিলাম তোমাদের একটুখানি দুর্যোগ আর বিপর্যয় সম্বন্ধে বলে দেবো, তোমাদের ওই চ্যাপ্টারটাও আছে। আচ্ছা, এখানে তোমরা তোমাদের স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা অ্যানিমেটেড একটা ছবি, সেখান থেকে এটা নেওয়া। একটা বেশ পৃথিবীর একটা মডেল মতন করা আছে, ইনফ্যাক্ট একটা ওয়ার্ল্ড মানে অ্যাজ আ গ্লোব রিপ্রেজেন্ট করা আছে। আর তার চারপাশে তোমরা যদি তোমাদের স্ক্রিনে পরিষ্কার দেখতে পাও, তোমরা খেয়াল করবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক অথবা মনুষ্যসৃষ্ট অথবা প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট উভয় দু ধরনের ঘটনায় কিন্তু দেখানো আছে। একটু ভালো করে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে ধরো কোথাও হয়তো যেমন ধরো একটু নামাই এখানে, হ্যাঁ, যেমন এখানে তোমার নিউক্লিয়ার এক্সপ্লোশন বা পারমাণবিক বিস্ফোরণ, এখানে খরা, তারপরেরটা হ্যারিকেন, মানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, না আমি ক্লকওয়াইজ যাচ্ছি, সরি, ইরাপশন অর্থাৎ ভলক্যানিক ইরাপশন মানে অগ্নুৎপাত, তারপরে তোমার বন্যা যেমন খরা আমরা পড়লাম, তেমনি এখানে রাসায়নিক সংক্রমণ, তারপরে ছবিটা একটু উঠাচ্ছি, হিমানি সমপ্রপাত। আমরা যখন আবহবিকারে যে চ্যাপ্টারটা যখন আমরা পড়ছিলাম সেখানে আমরা কিন্তু পড়েছিলাম পুঞ্জক্ষয়, এবং আমি বলেছিলাম পুঞ্জিত ক্ষয় হচ্ছে ঢাল বরাবর কোনো পদার্থ নেমে আসা, মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ যে বলে টানে। এবারে এখানে পুঞ্জক্ষয় যে ব্যাপারটা হচ্ছে, পুঞ্জক্ষয়েরই একটা মানে পুঞ্জক্ষয়ের তো অনেক ধরনের হতে পারে, তখনও আমি উল্লেখ করেছিলাম মানে ওয়ান অফ দ্য টাইপস হচ্ছে হিমানি সমপ্রপাত বা অ্যাভালাঞ্চ, যেখানে বরফের পোর্শনটা ওপর থেকে প্রচুর পরিমাণে ধরো কোনো মানে হিম আবৃত কোনো একটি স্থান, এবং সেই আবৃত স্থানে তুমি লক্ষ্য করছো যে বরফ এই ধরো তোমার পাহাড়ের মাথাতে জমে গেছে, এবং জমে গিয়ে তারপরে একটা সময় পর প্রচণ্ড ভারী হয়ে গেছে এবং মাধ্যাকর্ষণের টানে নেমে আসছে নিচের দিকে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে এটা কিন্তু হিমবাহ নয়। হিমানি সমপ্রপাতে কিন্তু হুড়হুড় করে বরফ নামে, মানে শুধু বরফ নয়, মানে বরফের চাঙড় অনেক সময় এমনভাবে নামে যেন তোমার ধসেরই প্রতিরূপ, শুধু ধসে বরফটা নাও থাকতে পারে, হিমানি সমপ্রপাত ধসেরই আরেকটা ধরন, কিন্তু সেটা বরফের দ্বারা ঘটছে। এছাড়া ভূমিকম্প, তারপরে অরণ্যে যে আগুন লাগা, হ্যাঁ, অর্থাৎ দাবানল, সেটা মনুষ্যসৃষ্ট এবং প্রাকৃতিক উভয় কারণের জন্য সেটা হতে পারে। এমনি ধস, সেটা উল্লেখ করা আছে। ধসও কিন্তু মানুষ এবং মানে প্রকৃতির মানে দুটো কারণেই হতে পারে। যেমন ধরো আমরা খনিজ উত্তোলন পড়েছি, এছাড়া ধরো রাস্তাঘাট তৈরি করা, আমরা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, এই যে সমস্ত যে প্রভৃতি যেগুলো মনুষ্য দ্বারা যে ঘটনাগুলো ঘটে থাকে, সেই ঘটনাগুলো কিন্তু ভূমিকে কম্পিত করতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু ভূমিকম্প এবং তার সাথে সাথে তার পরবর্তী অবস্থাতে ভূমিধস, এগুলো কিন্তু ঘটতেই পারে। তেমনই ভূমিকম্প মানে তাহলে কি হলো যে ভূমিকম্প কিন্তু মনুষ্য দ্বারা সৃষ্ট এবং অবশ্যই প্রাকৃতিক কারণে দুটোই হতে পারে। এছাড়া সুনামি তোমরা জানো, সুনামি তোমরা শুনেছো যে সমুদ্রের গহ্বরে মানে সমুদ্রের নিচে, গহ্বর না গর্ভে, সমুদ্রের নিচে, আমি তোমাদের বলেছিলাম একবার, যদি কারোর একটু মনে থাকে, আমি বলেছিলাম যে পৃথিবী পৃষ্ঠে যা যা ভূমিরূপ দেখতে পাবে, অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি, এভরিথিং সমুদ্রের নিচেও আছে। খাত, গিরিখাত, এমনি খাত, সমস্ত সমুদ্রের নিচে কিন্তু উপস্থিত, অর্থাৎ সমুদ্রের নিচে অ্যাজ এ হোল পুরো মানে বিভিন্ন ধরনের ভূমিরূপের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো ঠিক সেইভাবে যেহেতু সমুদ্রের তলে যদি কোনো কারণে ভূমিকম্প ঘটতে পারে বা ঘটে, তখন কি হয়, প্রবল জলোচ্ছ্বাস হয়। একে কিন্তু কোনোভাবেই তোমরা জোয়ার ভাটার সাথে গুলিয়ে ফেলবে না, জোয়ার ভাটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। জোয়ার ভাটা সম্পূর্ণ অন্য কারণে হয়, আর এই যে প্রবল জলোচ্ছ্বাস সেটা সম্পূর্ণ অন্য কারণে হয়। সুনামির ছবিটা যার উপরে আমার কার্সারটা মুভ করছে, যদি খেয়াল করো, দেখো গাছপালার ওপর দিয়ে যাচ্ছে। তোমাদের যদি উপায় থাকে, তোমরা যদি মনে করো, তোমরা তাহলে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিওতে তোমরা সুনামি সার্চ দেবে, এই বানানটাই দেবে, TSUNAMI, একটা নাইফ স্পেলিংয়ের মতো, যেরকম কেটা উজ্জ্ব থাকে সেরকম সুনামিতে টিটা উজ্জ্ব থাকে, কিন্তু স্পেলিংটা কিন্তু এটা। তো সুনামির ক্ষেত্রে তোমরা দেখবে যে জলোচ্ছ্বাস এতটাই প্রবল হয়, অনেক সময় দেখা যায় 50-60 মিটার পর্যন্ত উচ্চতায় কিন্তু জল উঠে যাচ্ছে।
এবং দেখা যাচ্ছে যে বাড়ি ঘর ধরো তোমার দোতলা তিনতলা চারতলা বাড়ির ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার তোমাদের মনে হতে পারে যে সমুদ্রের ধারে বাড়ি আছে কেন, সমুদ্রের এক্স্যাক্টলি ধারে তো থাকে না, কিন্তু একটু অদূরেই আমরা জানি যে বিভিন্ন পর্যটন কেন্দ্র হিসেবে যেহেতু সমুদ্র অঞ্চলগুলো বা সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলগুলো খুব গুরুত্বপূর্ণ হয়, ফলে হোটেল থেকে আরম্ভ করে অবশ্যই বাড়িঘরও অল্প স্বল্প তো থাকেই। সুনামির জলোচ্ছ্বাসটা এতটাই প্রবল যে সেটা কিন্তু মানে সমুদ্র উপকূলবর্তী অংশ ছাড়িয়ে তটভূমি পেরিয়ে দেখা যাচ্ছে পুরো শহরের মধ্যেও জল ঢুকে যায়, সাংঘাতিক অবস্থা হয়। এছাড়া অ্যাশফল মানে কিছুই না, যখন ভূমিকম্প হয় অথবা অগ্নুৎপাত হয়, ভূমিকম্প থেকে অগ্নুৎপাত হতে পারে বা এমনি অগ্নুৎপাতও হতে পারে, মোটমাট অগ্নুৎপাত যখন হয় তখন ভূ অভ্যন্তর থেকে গলিত পদার্থ তো নর্মালি বেরোয়, তার ছাড়া আমরা অনেক সময় দেখি প্রচুর পরিমাণে ছাই বেরিয়ে আসে, এবং সেই ছাই ভস্ম বুঝতেই পারছো যে মোটেই সেটা প্রাকৃতিকভাবে কিন্তু হেল্পফুল নয়, প্রকৃতির জন্য কিন্তু একদমই সেটা ভালো নয়। এবার এই যে এতগুলো কথা বললাম, এর সঙ্গে যে দুটো শব্দের খুব সম্পর্ক আছে সেটা হলো দুর্যোগ এবং বিপর্যয়। এবার প্রশ্নটা হচ্ছে যে দুর্যোগ আর বিপর্যয় কেন আমি বলছি। দেখো, আমরা যখন নর্মাল বাংলায়, আমি যদি খুব সিম্পল বাংলায় কেউ যদি আমাকে বলে যে দুর্যোগ মানে কি, দুর্যোগ মানে হলো দুর্যোগ, খারাপ যোগ। কিসের খারাপ যোগ হয়েছে? এমন কিছু একটা হয়েছে যেটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে, সাময়িকভাবে হলেও করছে। তাহলে দুর্যোগ বলতে আমরা ধরে নিতেই পারি যে মানে প্রকৃতি এবং মানুষের বিভিন্ন কাজ, প্রকৃতি হলে তো প্রাকৃতিক ব্যাপার, আর মনুষ্যের কাজ হলে সেটা কিন্তু অবিবেচনার প্রসূত কাজের জন্য সেটা হয়, বিভিন্ন ঘটনা ঘটে, তার ফলে যেটা হয় আমাদের যে স্বাভাবিক যে কাজকর্ম সেটা কিন্তু ব্যাহত হয়। একটা এক্সাম্পল দিই, ঠিক দুদিন আগে মোটামুটি আমি যদি খুব ভুল না ধরি, আজকে 9 তারিখ, 8 তারিখ, 7 তারিখ, 6 তারিখ সন্ধেবেলা একটা ভয়ঙ্কর কালবৈশাখী হয়েছে। কালবৈশাখীর সাথে সাথে যেটা হয়েছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সাথে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত, পরপর ব্যাক টু ব্যাক 7-8টা বজ্রপাত হয়েছে, অন্তত আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে। এবং পরের দিন যখন মোটামুটি সব শান্ত, তখন কতগুলো জিনিস জানতে পারলাম মানুষদের সঙ্গে কথা বলে। এক হচ্ছে কোথাও জল জমে গেছে, 1 নম্বর, কারণ আমরা জানি যে এত বেশি বাড়িঘর আর রাস্তাঘাটের সংখ্যা, যে এখন জলাভূমিও কম, সেই অর্থে মাটি কম, যার ফলে জল নিকাশি ব্যবস্থা নেই, ফলে এই যে বৃষ্টিটা, যেটা কালবৈশাখী যে বৃষ্টিটা হলো প্রবল তাপপ্রবাহের পরে, প্রায় দেখা গেছে সেটা অনেকক্ষণ ধরে চলেছে, সেটা দীর্ঘস্থায়ী হয়েছে। দীর্ঘস্থায়ী হওয়ার কারণে কি হয়েছে, যে অনেক জায়গাতেই কিন্তু জলনিকাশি ঠিকঠাক না থাকার কারণে সেই স্থানগুলি কিন্তু জলের তলায় নিমজ্জিত হয়েছে। এইবারে এটা যেমন একটা সমস্যা, 2 নম্বর হয়েছে যে বিদ্যুতের তার বিভিন্ন জায়গাতে ছিঁড়ে গেছে, সেটা রিপেয়ারিং করতে হয়েছে। কারোর বাড়িতে ভোর রাত্রিরে ইলেকট্রিসিটি এসেছে, কারোর আবার কয়েক ঘন্টার মধ্যেই চলে এসেছে। সবচেয়ে যেটা বড় কথা, ইলেকট্রিসিটি আসার পর দেখা গেছে তাদের বাড়িতে বহু ইলেকট্রনিক যন্ত্রপাতি কোনো কাজ করছে না, যেমন কারোর রেফ্রিজারেটর, কারোর ফ্যান, কারোর হয়তো গোটা বাড়ির ফিউজটাই হয়তো উড়ে গেছে। এগুলো হয়েছে কেন? এগুলো হয়েছে বাজ পড়ার জন্য হয়েছে, কারোর এসি খারাপ হয়ে গেছে, কারোর তোমার ইনভার্টার মেশিন খারাপ হয়ে গেছে। এগুলো বলার উদ্দেশ্য কী? এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে স্বাভাবিকত্ব যেটা আমাদের জীবনে থাকে, প্রত্যেকের জীবনে একটা স্বাভাবিক ছন্দে বাঁধা থাকে, তার বিভিন্ন কারণে ছন্দপতন ঘটতেই পারে, সেটা খুব স্বাভাবিক। ছন্দ থাকলে সেই রকম ছন্দের পতনও হয়। কিন্তু ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না। ধরো যে বাচ্চাটি বা যে শিশুটি পড়াশোনা করবে বা যে কাজ করতে চাইছে, বা কারোর হয়তো কোনো অফিসের কাজ আছে, বিদ্যুতের অভাবে সে করতে পারলো না। যিনি ভাবছেন আমি পরের দিন সকালে ভোর বেরোবো, তিনি দেখছেন তার বাড়ির সামনে 1 হাঁটু জল, তিনি বেরোতে পারছেন না। বুঝেছো? তাহলে এগুলো কি হলো? স্বাভাবিক জীবনযাত্রা যে ছন্দ, সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। সেই যেটা নষ্ট হলো, কিন্তু এখানে খেয়াল করো, কোনো প্রাণহানি সেই অর্থে কিন্তু হলো না, কোনো বিশাল অঙ্কের অর্থের ক্ষতিও সেই অর্থে হলো না। এমনও নয় যে কোনো মানুষ নিহত হয়েছে, এমন বলবো না যে হয়নি, কারণ অনেক জায়গা থেকেই, বিশেষ করে অন্যান্য জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাজ পড়ে মরার খবর এসে, কিন্তু সেটা খবরটা এমন সংখ্যায় নয় সেই মৃত্যুটা যে সেটা অনিয়ন্ত্রিত, বা সেটার জন্য মানে মৃত্যু বা আর্থিক ক্ষয়ক্ষতি বা অন্যান্য ক্ষতি এমনও নয় যে সেটার জন্য বৈদেশিক সাহায্য বা অন্যান্য সাহায্যের প্রয়োজন হবে, তেমনও কিন্তু নয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে গড়ে যদি ম্যানেজ করে নেওয়া যায় তো
ধরো তোমার 2-4 দিন অসুবিধা হবে, তারপর কিন্তু আবার নর্মাল লাইফ আমরা ফিরে পাবো। সেম জিনিস, খুব নর্মাল বৃষ্টি হলো, কালবৈশাখী হতে হবে না বা ঝড় হতে হবে না, বিদ্যুতের মানে যেটাকে আমরা বলবো যে তোমার বজ্রপাত বা থান্ডারস্টর্ম বা লাইটনিং হওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই। নর্মাল বৃষ্টিতেও আমরা দেখি অনেক সময় জল দাঁড়িয়ে যায়, 2-4 দিন হলো জল নামে না। আমরা বহু ভিডিওতে আজকাল দেখি লোকজন বাড়ির সামনে নৌকো করে ঘুরছে, ওই যে রাবারের যে নৌকাগুলো, যেগুলোকে হাওয়া দিয়ে দিয়ে বড় করা যায়, আবার প্রয়োজনে আবার ডিফ্লেটও করা যায়, ইনফ্লেট ডিফ্লেট দুটোই করা যায়। তো যাই হোক, এগুলো কি, এগুলো হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা যেটা ছিল তার থেকে একটা বিচ্যুত হচ্ছি আমরা। এবং ক্ষয়ক্ষতির মাত্রাটা নিয়ন্ত্রিতভাবে থাকছে, এবং ক্ষয়ক্ষতিটা এমন নয় যে সেটা ব্যাপক হারে হচ্ছে, এমন নয় যে সেটা মানে মানে এলাকার পর এলাকা ছড়িয়ে যাচ্ছে, এমনও নয়। এবং এটা প্রকৃতির জন্য হতে পারে, মানুষের কাজের জন্য হতে পারে। ফলে দুর্যোগের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের একটা অবনমন বা একটা ক্ষতি তো ডেফিনেটলি হবে, কিন্তু এমনও আনকন্ট্রোলড কোনো ক্ষতি হবে না, কোনো অনিয়ন্ত্রিত ক্ষতি হবে না যেটাকে আমরা নিয়ন্ত্রণ, আবারও বলছি, যেটা ম্যাসিভ হবে এবং আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। ক্ষতি হতে পারে কিন্তু সেটাকে যেন নিয়ন্ত্রণ করতে পারি। যখনই ক্ষতির মাত্রাটা এমন হবে যে সেটা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, তখনই সেটা হয়ে গেল বিপর্যয়। অর্থাৎ আমরা যদি ধরি, এবার এখানে দুটো পয়েন্ট বলার আছে। কোনো জিনিস বা কোনো ঘটনা, কোনো প্রাকৃতিক ঘটনা বা মনুষ্যসৃষ্ট ঘটনা, সেটা ন্যাচারালি বিপর্যয় হতে পারে। আবার কোনো দুর্যোগ যেটা কন্টিনিউ করে সেটাও বিপর্যয় হতে পারে। একটা এক্সাম্পল দিই, যেমন ধরো মাঝে মাঝে আমরা দেখি আজকাল উত্তর ভারতে, বিশেষ করে উত্তরাখণ্ডে আমরা দেখতে পাই যে বন্যা হচ্ছে, হড়পাবান মানে মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে। বৃষ্টি হয় না, যখন হলো মেঘ ভাঙা বৃষ্টি হলো। এবং মজা হচ্ছে, যেহেতু পাহাড়ি জায়গাতেও প্রচুর পর্যটন কেন্দ্র আছে, তোমরা জানো উত্তরাখণ্ডে হিমালয়ের পোর্শন আছে, কুমায়ুন হিমালয়, বড় একটা পোর্শন যেটা পর্যটকদের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা লক্ষ্য করব যে সেই অঞ্চলে কিন্তু ভীষণভাবে, যেহেতু প্রচুর বাড়িঘর আছে, ফলে জলটা যেটা যে তোমার যে বন্যার যে জলটা, সেটা যে কোথায় যাবে তার যাওয়ার জায়গা নেই, ফলে সে বাড়িঘর সব ধসিয়ে নিয়ে এসে বেরিয়ে যাচ্ছে। তার সঙ্গে ধস, ভূমিকম্প এগুলোও হতে পারে। তো এটা ইটসেলফ একটা বিপর্যয়, এটা নিজেই একটা বিপর্যয়। এখানে মানুষের ভূমিকা যেমন আছে, যেমন মানুষ অবিবেচনার প্রসূতভাবে রাস্তাঘাট, হোটেল, ঘর বাড়ি তৈরি করে ফেলেছে পাহাড়ি জায়গায়, যেটাকে অ্যাভয়েড করা উচিত। কারণ পর্বত, বিশেষ করে হিমালয়, নবীন ভঙ্গিল পর্বত, যেখানে পর্বত গঠনের কাজ এখনও শেষ হয়নি, চলছে। সেরকম একটি জায়গায় যেখানে পর্বত এখনও ধীরে ধীরে উত্থিত হচ্ছে, সেরকম একটি জায়গায় আমরা যদি মানে ভূমির যে ধারণ ক্ষমতা তার বেশি যদি তাকে আমরা একটা প্রেশার দিই, তাহলে কি হতে পারে, ক্ষতি হতে পারে ভূমি। তো সেটাই হচ্ছে, এটা কিন্তু একটা বিপর্যয় ইন ইটসেলফ। এখানে আলাদা করে কোনো দুর্যোগ আগে থেকে ছিল না। এবার ধরো আমি ফিরে আসি আবার বৃষ্টির কথায়। একদিন বৃষ্টি হলো, টানা হলো, ঠিক আছে, জল জমলো। সেকেন্ড দিন বৃষ্টিটা বন্ধ হয়ে গেল বা অল্প হয়ে বন্ধ হয়ে গেল, ভালো। এরপর একটা সময় জল নামবে। ধরো এই বৃষ্টিটা যদি 4 দিন 5 দিন ধরে কন্টিনিউ করে, এবার তোমার বাড়ি ঘরের মধ্যে জলটা ঢুকে গেল। তার মানে প্রাথমিকভাবে যেটা দুর্যোগ ছিল সেটা কিন্তু পরবর্তী অবস্থায় বিপর্যয়ের আকার ধারণ করতে পারে। দুর্যোগ থাকলেই যে বিপর্যয় হবে তা নয়, কিন্তু দুর্যোগ যদি সাংঘাতিক আকার ধারণ করে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি করে, তা হলো বিপর্যয়। অর্থাৎ প্রথম যেটা আমরা দুর্যোগ পড়লাম তাকে আমরা ইংরেজিতে বলে থাকি এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, আর যেটা আমরা বিপর্যয় বললাম সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজাস্টার বা ন্যাচারাল ডিজাস্টার। অর্থাৎ নয় কোনো আকস্মিক ঘটনা, যেমন আমি আগের হরপাবানটার একটা এক্সাম্পল দিলাম, ইনফ্যাক্ট ভূমিকম্প হতে পারে, তার প্রভাবে খুব অল্প সময়ের মধ্যে বিশাল অঞ্চল জুড়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবর্তন এবং ক্ষয়ক্ষতি ঘটে যায় এবং অসংখ্য মানুষের প্রাণহানি হতে পারে। প্রচুর প্রাকৃতিক এবং অর্থনৈতিক সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে, এবং ক্ষয়ক্ষতির লেভেলটা এতটাই বেশি হয় যে আন্তর্জাতিক ক্ষেত্রে সাহায্যের প্রয়োজনও হতে পারে, এবং সরকারকে সেটা প্রয়োজন পড়লে ঘোষণা করতে হতে পারে জাতীয় বিপর্যয় হিসেবে। অর্থাৎ জাতীয় একটা এমার্জেন্সি বা ন্যাশনাল এমার্জেন্সি হিসেবে তাকে ঘোষণা করা যেতে পারে। আমি কিন্তু এখানে ন্যাশনাল এমার্জেন্সি মানে কোনো রকম কোনো পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যেরকম ফিনান্সিয়াল এমার্জেন্সি বা ওইসবের কথা বলছি না। ন্যাশনাল এমার্জেন্সি মানে বুঝতেই পারছো, জাতীয় একটা এমন গুরুত্বপূর্ণ ঘটনা একটা জাতীয় স্তরে ঘটে গেল, সেটা একটা ডিজাস্টার। শুধু জাতীয় কেন, বিপর্যয় এমনই যেটা আন্তর্জাতিক স্তরেও ঘটতে পারে। একটু ভেবে দেখো, আজ থেকে বছর 4 আগে যে করোনা নামক যে ভাইরাস
যেটা শুধু এপিডেমিক না, যেটা প্যান্ডেমিক, যেটা মানে শুধু দেশ বা দেশের সীমান্ত অতিক্রম করেছে তাই নয়, যেটা পৃথিবী জুড়ে ছেয়ে গেছে, এই ধরনের ঘটনাও তো বিপর্যয়। প্রাণহানি। আচ্ছা, এবার একটা কথা বলি, এই প্রাণহানির কথা যখন বলছি, বিপর্যয়ের কিন্তু একটা নির্ধারণের একটা মানদণ্ড আছে, যেটা মোটামুটিভাবে ইউনাইটেড নেশনের আন্ডারে এরম একটা কাজ করা হয়েছিল, এবং ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট, যেটা 2001 সালে, তাতে পরিষ্কার করে বলা হয়েছে, দেখবে তোমাদের বইতেও খুব ক্লিয়ার করে এটা উল্লেখ করা আছে, যে বিপর্যয় এমন একটা ঘটনা, আমরা আগেও বলেছি যে দুর্যোগের ক্ষেত্রে মৃত্যু হতেও পারে, বাট মৃত্যুটা এমন না যে অনিয়ন্ত্রিত। বিপর্যয়ের ক্ষেত্রে 10 জন তো মৃত্যু মিনিমাম হবেই, তার বেশি হবে, 10-এর বেশি মৃত্যু হবে, এবং 100 বা তার বেশি মানুষ কিন্তু আহত হবে, তারা এফেক্টেড হবে। এবং আবারও বলছি, বিপর্যয় বা ডিজাস্টারের ফলে যে অবস্থাটা হবে, তা তুমি একা একা একটা দেশের সরকার নির্ধারণ করতে বা সেটাকে সমাধান করতে পারবে না, তার জন্য তার আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হবে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো যখন ঘটবে তখন কিন্তু আমরা বুঝে যাব, এবং অবশ্যই সরকার দ্বারা এটাকে একটা আপৎকালীন বা একটা এমার্জেন্সি ঘোষণা করা হবে, তখনই আমরা বুঝে যাব এটা কিন্তু বিপর্যয়। বিপর্যয় বেশিরভাগ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে দুর্যোগ থেকে হতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে আকস্মিকভাবে ঘটতে পারে, হঠাৎ করে তোমাকে কোনো অ্যালার্ট দেওয়া হবে না, তোমাকে অ্যালার্ট করবে না, জাস্ট লাইক দ্যাট ইট উইল হ্যাপেন। প্রচুর প্রাকৃতিক সম্পদ, প্রচুর মানুষ, প্রাণী, এমনি সম্পত্তি, প্রচুর ক্ষতি হবে। এর যে দূর যে প্রভাব, এই যে সুদূর প্রসারী যে প্রভাব, সেটা একটা থাকবে। মানে আজকে হয়ে গেল, ব্যাস কালকে বা 2 দিন পরে আর তার কোনো প্রভাব থাকবে না, ডেফিনেটলি থাকবে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা খুব টাফ হয়ে যাবে, কারণ তোমার এত বেশি ক্ষয়ক্ষতি হবে যে তুমি ক্ষয়ক্ষতির হিসেব করতে করতেই তোমার সময় পেরিয়ে যাবে। তো এবং সমস্যা মোকাবিলা করাটা খুব টাফ লাগবে। তো সেই ধরনের ঘটনাকে কিন্তু আমরা মূলত বলবো হচ্ছে বিপর্যয়। এখানে দেখো, কিছু কিছু প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনার কথা উল্লেখ করা আছে, যেমন টর্নেডো। মানে দেখো, টর্নেডোকে আমরা ঘূর্ণিঝড় অ্যাকচুয়ালি বলবো না, যদিও অনেক বইতেই এটা থাকে। টর্নেডো আর ঘূর্ণিঝড়ের একটা বেসিক পার্থক্য হলো, ঘূর্ণিঝড় সবসময় জলভাগে উৎপত্তি হয়, আর টর্নেডো সবসময় স্থলভাগে। যাই হোক, এটা আমাদের এই মুহূর্তে বিষয়বস্তু নয়। বন্যা, দাবানল, ভূমিকম্প, টাইফুন, ওই তোমার এক ধরনের ঘূর্ণিঝড়, ভূমিকম্প হোক বা না হোক, ভূমিধস, সুনামি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি, খরা। বন্যা যদি বিপর্যয়ের আকার ধারণ করে, খরাও বিপর্যয়ের আকার ধারণ করে। একটা সময়, এখন তো অনেক উন্নত হয়েছে প্রযুক্তি, একটা সময় খরার জন্য মন্বন্তর, মানে ফেমিন যাকে বলে, খাওয়া দাওয়ার পুরোপুরি অভাব, মানুষ না খেয়ে রোগক্লিষ্ট হয়ে মারা যাচ্ছেন। তো খরা কিন্তু এখন ওই লেভেলে হয় না, কিন্তু হতেই পারে। অগ্নুৎপাত, এগুলো হচ্ছে ব্লিজার্ড মানে হচ্ছে তোমার তুষার ঝড়, সেটা যদি ভয়ঙ্কর আকার ধারণ করে তখন এরকম হতে পারে, পুরো তোমার বাড়ি ঘর জানলা দরজা সব আটকে দেবে, তোমাকে বেরোতেই দেবে না, সেটা একটা বিপর্যয়। সিঙ্কহোল, ওই তোমাদের পড়িয়েছিলাম যে চুনাপাথরযুক্ত অঞ্চলে কী ধরনের গর্ত তৈরি হয়, বিভিন্ন ধরনের গর্ত, সেই সিঙ্কহোল এমনই অবস্থা করে যে গোটা জায়গাটা দিয়ে তোমার চলাফেরা করা মানে অসম্ভব হয়ে ওঠে আর কি। বালির ঝড়, যেটা মূলত আমরা জানি যে মরুভূমিতে হওয়ার সম্ভাবনা আছে। হারিকেনও এক ধরনের ঘূর্ণিঝড়। ফগ, কুয়াশার ফলে বড় বড় বিপর্যয় ঘটে। যতদূর খুব ভুল না হলে উত্তরপ্রদেশে এরকম বছর কয়েক আগে এত জানো যে উত্তর দিকে, আমাদের উত্তর ভারতের যে রাজ্যগুলো আছে, সেখানে ভয়ঙ্কর যেরকম ঠান্ডা পড়ে, তেমনি গরমও সাংঘাতিক পড়ে। তো যখন ঠান্ডা পড়ে, এত কুয়াশা হয় যে তুমি আশেপাশের লোককে দেখতে পাচ্ছ না। তো যমুনা এক্সপ্রেসওয়েতে এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে একটা সময় এতটাই তোমার কুয়াশা ছিল, পরপর মানে বোধহয় কয়েকশো গাড়ি একজন আরেক মানে ব্যাক টু ব্যাক সবাইকে মারছে, কারণ কেউ কাউকে দেখতে পাচ্ছে না। হেডলাইট জ্বালাও, ফগ লাইট জ্বালাও, যাই করো, দেখতে পাবে না। তো এটা তো একটা বিপর্যয়, প্রচুর প্রাণের ক্ষতি, প্রচুর মানে ম্যাসিভ ক্ষতি যাকে বলে। থান্ডারস্টর্ম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আর যদি টানা বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি, দেখো ড্রিজল কথাটা লেখা আছে, ড্রিজল মানে হলো ঝিরঝিরে বৃষ্টি, টানা বৃষ্টি যদি হতে পারে বা হয়, তখন কিন্তু আমরা দেখব সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি
সম্ভাবনা আছে। যদি টানা বৃষ্টিটা কন্টিনিউ করে তাহলে কী হতে পারে, বন্যা হতে পারে। তাহলে মোটামুটি দুর্যোগ আর বিপর্যয় সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হলো যে দুর্যোগ কী আর বিপর্যয় কী। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের যে দুর্যোগ আর বিপর্যয়, যেটা দিয়ে কালকে আমি শুরু করেছিলাম, মানে ইনফ্যাক্ট যে কোয়েশ্চেন আমি উত্থাপন করেছিলাম যে পশ্চিমবঙ্গে কোথায় কী হয়, সে বিষয়টা আমরা একটুখানি দেখে নেব।